আজ আমি তোমাদের বুঝাবো জ্ঞানচক্ষু গল্পটি লেখিকা আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও তিনি ছিলেন স্বশিক্ষিতা। 1909 খ্রিস্টাব্দে 8 জানুয়ারি উত্তর কলকাতার পটলডাঙ্গার মামার বাড়িতে আশাপূর্ণা দেবীর জন্ম হয়। ঔপন্যাসিক ও গল্পকার আশাপূর্ণা দেবীর সমাজ, পরিবেশ, ব্যক্তিজীবনের এক আশ্চর্য কথাকার। তার রচিত প্রথম উপন্যাস প্রেম আয়োজন, বিখ্যাত উপন্যাস প্রথম পরিস্থিতির জন্য 1978 খ্রিস্টাব্দে তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। 1995 খ্রিস্টাব্দে 13 জুলাই আশাপূর্ণা দেবীর জীবনাবসান ঘটে। তো চলো শুরু করা যাক। জ্ঞানচক্ষু মানে হচ্ছে অন্তর্দৃষ্টি। জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু এই গল্পটির উৎস হল লেখিকার কুমকুম নামক ছোটদের গল্প সংকলন। জ্ঞানচক্ষু মানে হচ্ছে অন্তর্দৃষ্টি, অর্থাৎ যার সাহায্যে মানুষ প্রকৃত সত্যকে যাচাই করে নিতে পারে। অর্থাৎ যার সাহায্যে মানুষ প্রকৃত সত্যকে যাচাই করে নিতে পারে, তাই হচ্ছে জ্ঞানচক্ষু। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল মানে হচ্ছে ছোট্ট কাঁচের গুলি। তো এখানে হচ্ছে অবাক, অবাক হয়ে যাওয়া। কোনো ঘটনা যে হঠাৎ ঘটে যায়, যেমন মানুষ অবাক হয়ে যায়, সেই রকম কথাটা শুনে। কোন কথাটা পরে বলছি। তো ওই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, মানে চোখ বড় বড় হয়ে গেল, অর্থাৎ অবাক হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে। দেদার মানে হচ্ছে প্রচুর, আর ঘটাপটা মানে হচ্ছে জাঁকজমক। সেই তিনিই নাকি বই লেখেন। এই কথাটা শুনে তার ছোট মেসো নাকি একজন লেখক, বই লেখেন। এই কথাটা শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গেল, অর্থাৎ তপন অবাক হয়ে গেল। তপনের চোখ বড় বড় হয়ে গেল, অর্থাৎ তপনের চোখ বেরিয়ে আসতে লাগলো অবাক হয়ে। সেই সব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর। তো এই কথাটা শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গেল। পরে আরো আছে, মার্বেল হওয়ার কারণ আরো আছে, পরে বলছি। তো নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদায় ঘটাপাটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সে বই নাকি ছাপা হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর। তারপরে দেখো, তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। সত্যিকার লেখক কথাটা কেন বলা হয়েছে এখানে, না লেখক সম্বন্ধে তপনের একটা ভুল ধারণা ছিল। ভুল ধারণা কি, এটা পরের যে লাইনগুলো সেগুলোতে আছে। সত্যিকার কেন বলা হয়েছে, অর্থাৎ লেখক যে লেখককে যে সে দেখতে পাবে তার চোখের সামনে, আর তার আত্মীয়ই যে লেখক, যে এই কথাটা সে বিশ্বাস করতে পারেনি। তাই এই কথাটা শুনে তপনের নতুন নতুন একজন লেখক, সত্যিকারের লেখক, অর্থাৎ কোনো কল্পনা নয়, একদম সত্যিকারের লেখক, অর্থাৎ যে লেখকের সম্বন্ধে ভুল ধারণা ছিল, এই যে ভুল ধারণাটা ভেঙে গিয়েছিল। আর যে লেখক তার ঘরের কেউ একজন, সেই কথাটা বোঝাতে সত্যিকার লেখক এই কথাটি বলা হয়েছে। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। জলজ্যান্ত মানে হচ্ছে সজীব, অর্থাৎ জলজ্যান্ত বলা হয়েছে এখানে, যে বললাম আগে যে সত্যিকারের লেখক বলেছে, এখানে জলজ্যান্ত বলেছে। এই কারণে বলা হয়েছে যে তপনের লেখক সম্বন্ধে একটা ভুল ধারণা ছিল। সেই ভুল ধারণাটা কখন ভাঙলো, না যখন দেখলো যে সদ্য বিবাহিত তার ছোট মাসির যে জামাই, অর্থাৎ ছোট মাসির যে বর, সে একজন লেখক, অর্থাৎ
তার নতুন মেসো একজন লেখক এবং সে তার নিজের ঘরের আত্মীয় এবং তাকে সে দেখেছে, তাই লেখক সম্বন্ধে ভুল ধারণাটা আস্তে আস্তে ভাঙছে তার নতুন মেসো, তার লেখক নতুন মেসোকে দেখে। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। অর্থাৎ ধরো এখন আমাদের যে ছোট ছেলেগুলো আমাদের চারপাশে ঘোরাফেরা করে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো যদি হঠাৎ তার কল্পনার কোনো জিনিসকে দেখতে পায়, যেরকম অবাক হয়ে যায়, সেই রকম অবস্থা এখন তপনের হয়েছে। কারণ তার লেখক হওয়ার স্বপ্ন অনেক পুরনো, লেখক হওয়ার তো একটা স্বপ্ন আছে যে সে লেখক হবে, কিংবা লেখক সম্বন্ধে তার ভুল ধারণাও ছিল, সেইগুলো যখন আস্তে আস্তে ভাঙছে, তখন তপনের উদ্দেশ্যে এই যে কথাগুলো এখানে লেখিকা প্রয়োগ করছে, সত্যিকার লেখক, জলজ্যান্ত একজন লেখক, এই কথাগুলো। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, অর্থাৎ এর আগে লেখককে কোনোদিন সামনাসামনি দেখেনি তপন। সামনাসামনি যে দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। আগে বলেছি লেখক সম্বন্ধে তপনের ভুল ধারণা ছিল, এবং যখন সে সামনাসামনি দেখলো লেখক অর্থাৎ ছোট মেসো লেখককে, তখন তার ধারণাগুলো একটু একটু পাল্টাতে আরম্ভ করলো। অর্থাৎ লেখক মানে অন্য কেউ নয়, তার বাবা, মামা, কাকার মতোই। এইগুলো যে এখন দেখলো যে লেখকরা হচ্ছে তার বাবা, কাকা, কাকুর মতোই, আগে একটি ধারণা ছিল, সে ধারণা পাল্টে গেল। অর্থাৎ এ বিষয়ে সন্দেহ ছিল তখন। কোন বিষয়ে? না, লেখকরা তার কাকা, বাবা, মামার মতোই হয়, এই সন্দেহটা তার কেটে গেল। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের, অর্থাৎ তার অন্তর্দৃষ্টি খুলে গেল, তার মনের যে ভাবনাটা সেটা সে বুঝতে পারলো। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। অর্থাৎ নিছক মানুষ মানে কি? আমাদের মতো সাধারণ মানুষ। নিছক মানে সত্যিকারের মানুষ, একদম সাধারণ মানুষ, যে মানুষগুলো আমাদের পরিবারের মধ্যে আছে, আশেপাশে ঘুরে বেড়ায়, সেই রকমই মানুষ একদম। কোথাও কোনো উল্টো পাল্টা নেই, কোথাও কোনো অবাক হওয়ার কোনো কিছু নেই, কোনো আশ্চর্যের কোনো কিছুই নেই। মানুষই একজন লেখক, একজন মানুষই একজন লেখক, সত্যিকারের একজন মানুষ, একজন লেখক। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করান এবং ঘুমের সময় ঘুমান। অর্থাৎ আর যে মানুষগুলো সচরাচর ঘোরাফেরা করে তপনের বাড়িতে আশেপাশে, তারা যেরকম ব্যবহার করে, দাড়ি কামায়, সিগারেট খান, খেতে বসে বেশি হয়ে গেলে আর খাবো না বলে তুলে দেয়, চানের সময় চান করে, ঘুমানোর সময় ঘুমান। অর্থাৎ একজন মানুষের মধ্যে যে বৈশিষ্ট্য থাকে, একজন লেখক মানুষের মধ্যেও সে বৈশিষ্ট্যই থাকে। অর্থাৎ লেখক মানে মানুষ থেকে আলাদা নয়, মানুষই একজন লেখক, এবং সত্যিকারের মানুষই হচ্ছে একজন লেখক। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি? বেড়াতে বেরোন সেজেগুজে। অর্থাৎ লেখক যে কোনো অন্য গ্রহের মানুষ নয়, একজন সত্যিকারের মানুষই একজন লেখক, এই কথাটা বোঝাবার জন্যে এতগুলো উপমা এখানে দেওয়া হয়েছে। ওই যে দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে বেশি হয়ে গেলে আর খাবো না বলে তুলে দেন, খবরের কাগজ পড়েন এবং তর্ক করেন, আর শেষ পর্যন্ত যে প্রবাদ বাক্য এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি? বেরোন সেজেগুজে। এই কথাগুলো এই জন্যই বলা হয়েছে কি না, লেখক কোনো আলাদা গ্রহ থেকে নয়, সত্যিকারের মানুষই হচ্ছে একজন লেখক, অর্থাৎ নিছক মানুষ। এই কথাগুলো মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমে ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়ে গেছেন। তাই তপন এসছে মামার বাড়ি, আর ছোট মেসো এসছে তার শ্বশুর বাড়ি। তপন এসছে তার ছুটি আছে বলে, আর মেসো এসছে
মিসেস প্রফেসর, তাই গরমের ছুটি উপলক্ষে মিশু এসছে শ্বশুর বাড়িতে, তাই ওইখানে দুজনের দেখা। তাই অহরহ জয়রাতে, অহরহ মানে সবসময় চলতে ফিরতে, ঘুরতে ফিরতে। অহরহ জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। অর্থাৎ জলজ্যান্ত মানে কি, একদম চোখের সামনে, চোখের সামনে, অর্থাৎ সচল, সচল একজন লেখককে দেখার সুযোগ হবেই তপনের, তপনের মামার বাড়িতে। অহরহ মানে সবসময়। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছেন তপন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? অর্থাৎ তপনের যে লেখক হবার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আস্তে আস্তে বাস্তবে হবে, বাস্তবে পরিণত হবে, এই ধারণা কিন্তু তপন করছে। কেন না, লেখক মানে কোনো অন্য গ্রহের মানুষ নয়, তার মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, তার বাবা কাকা মামার মতোই লেখক। তো দাড়ি দাড়ি কামান, সিগারেট খান, তর্ক করেন, বেশি ভাত দেওয়া হয়ে গেলে অত খাবো না বলে অর্ধেক তুলে দেন, তর্ক করেন এবং সিনেমা দেখতে যান। তাহলে একজন সাধারণ মানুষের মতোই বৈশিষ্ট্য থাকে লেখকের, যেটা তপন বুঝলো তার ছোট মিশুকে দেখেই। তাই তপনের মনে হলো তার লেখক হতে আর বাধা কি? লেখক মানে তো অন্য গ্রহের কোনো জীব নয়, লেখক মানে তপনদের মতোই সাধারণ মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি, এই কথাটি। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন। কেন রয়েছেন না, গরমের ছুটি চলছে, তাই এখানে কদিন রয়ে গেছেন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন। আমাদের বাঙালি মানুষদের কিছু অভ্যাস থাকে, দুপুরে ভাত খাওয়ার পর ঘুমানো। সেই সেই জিনিসটারও ব্যতিক্রম হয়নি এখানে তপনের ছোট মেসোর, লেখক হওয়া সত্ত্বেও। তাই সে কি করছে, দুপুরে একটু ঘুমিয়ে নিচ্ছে। আর ছোট মাসি সেদিকে ধাবিত হয়, অর্থাৎ দ্রুত গতিতে সেদিকে যাচ্ছে যেদিকে ছোট মেসো দিবানিদ্রা দিচ্ছেন, অর্থাৎ ঘুমোচ্ছেন। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শুনে তার কথা। ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলে গেছে, হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। অর্থাৎ তপনের যে গল্প লেখার ব্যাপারটা, এই কথাটাই হইচই করে দিয়েছে, ছোট মাসি হইচই করে দিয়েছে তার ঘুম ভাঙিয়ে, অর্থাৎ ছোট মাসির ঘুম ভাঙিয়ে। তখন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, অর্থাৎ আনন্দিত হয়। কেন না, তার অবচেতন মনে যে প্রশ্ন আছে লেখক হওয়ার, সেই কথাটা সে জানাতে উৎসুক ছিল গোপনে, মনে মনে। তাই হইচইতে তার মেসের ঘুম ভাঙানোতে তখন কিন্তু মনে মনে আনন্দিত হয়েছে। মুখে করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে। অর্থাৎ প্রকৃত জ্ঞানী ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি একজন জ্ঞানের বা জ্ঞানীর কদর বুঝবে। অর্থাৎ রত্ন মানে মূল্যবান একটা ধাতু, আর জহুরি জহুরি বুঝে এই মূল্যবান ধাতুর কদর, মূল্য। তাই একজন লেখকের কদর একজন লেখকেই বুঝবে, এই কথাটি বোঝাতেই এখানে বলা হয়েছে রত্নের মূল্য জহুরির কাছেই। একটু পরে ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। একটু পরে, অর্থাৎ ও যে হইচইয়ের পর যখন ছোট মাসি তার মেসোকে হয়তো বলেছে তপনের লেখক হওয়ার কাহিনী, তাই একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে। কারণ ছোট মেসো তার সদ্য বিয়ে হয়েছে, নতুন নতুন জামাই শ্বশুর বাড়িতে এসেছে, তাহলে কিছু ফর্মালিটির খাতিরেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক কিংবা ছেলেকে খুশি করার জন্যই হোক, তপনকে ডেকে পাঠিয়েছে। অর্থাৎ শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠেন তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, অর্থাৎ খুব সুন্দর হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া যাবে। কারেকশন মানে হচ্ছে সংশোধন, অর্থাৎ নতুন লেখা, আর লেখকও নতুন, নতুন ভাবনা, একটু আধটু ভুল ত্রুটি রইতেই পারে,
তাই বলছে এখানে ছোট মেসো যে একটু সংশোধন করে দিলেই ছাপাতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কেন ভাবে? কারণ তার প্রথম হাতের লেখা, তার কাঁচা হাতের লেখা, এত সহজেই যে গল্পটা ছাপাতে দেওয়া যাবে এই কথাটা তপন বিশ্বাস করতে পারছিল না। তাই প্রথমে ভাবলো কি ইয়ার্কি করছে, তামাশা করছে, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ অর্থাৎ দয়ার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, অর্থাৎ আনন্দে তার যে আবেগটা, সেই আবেগটা কান্নার মধ্য দিয়ে বেরিয়ে আসে, তার যে গভীর আবেগ আছে তার মনের মধ্যে। লেখক হওয়ার যে স্বপ্ন তার প্রথম থেকেই, সেই স্বপ্ন যে আস্তে আস্তে বাস্তবে রূপ নিচ্ছে এই কথাটা ভেবেই তার আনন্দে তার চোখে জল বেরিয়ে আসছে, অর্থাৎ তার আবেগের বহিঃপ্রকাশ ঘটছে। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসো মেসোর উপর কাজ কোনটা হবে? না, মেসোর উপর কাজ হবে সেটাই যে উম, তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া। কারণ মেসো এখানে তার গার্জিয়ান অর্থাৎ তার গার্জিয়ান হিসেবে তপনের গল্পটা ছাপিয়ে দেওয়ার মেসোর উপযুক্ত কাজ হবে। কারণ আর কে করে দেবে? মেসো ছাড়া আর কে তার কাজটি করতে পারবে? অন্য কেউ তো নয়। তাহলে মেসো তার নিজের আত্মীয়, নিজের লোক, তার এই গল্পটা ছাপিয়ে দেওয়ার মেসোরই কর্তব্য, মেসোরই করা উচিত। তাই এখানে বলেছে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দাও, অর্থাৎ মাসির আবদার মেসোর কাছে যেন তপনের গল্পটি ছাপিয়ে দেওয়া হয়, তাহলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসো তেমনই করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায়। করুণার মূর্তিতে একটু আবেগ প্রবণ ভাবে আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবেন, অর্থাৎ এখানে মেসো তার অনেক গল্প কবিতা সন্ধ্যা তারা পত্রিকা ছাপিয়েছে। সন্ধ্যা তারার সম্পাদকের সঙ্গে তার ভালোই আলাপ আছে, যেহেতু তার গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো হয়। তাই বলছে যে আমি বললে, অর্থাৎ ছোট মেসো বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবো না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, অর্থাৎ তপনকে ভরসা দিল, বিশ্বাস দেখালো মেসো যে তপনের গল্প তার মেসো ছাপিয়ে দেবে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা? না, তপনের সেই গল্প ছাপানোর কথাটা। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন না না আমি বলছি, তপনের হাত আছে, অর্থাৎ তপনের দক্ষতা আছে। কোন বিষয়ে? না, লেখার বিষয়ে তপনের হাত আছে, মানে দক্ষতা আছে, তার লেখক হওয়ার যোগ্যতা আছে। অর্থাৎ বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কেন? না, শ্বশুর বাড়িতে বিকেলে যখন সবাই একসঙ্গে চায়ের টেবিলে চা খেতে বসে, একসঙ্গে সবাই কি করে? তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেসো বলেন, অর্থাৎ যখন সবাই হাসে, তখন তপনের বিশ্বাসটাকে না ভাঙার জন্য, তাকে উৎসাহিত করার জন্য মেসো বলে ওঠে, না না আমি বলছি, অর্থাৎ একজন লেখক তপনকে ফসল বলছে আমি বলছি, অর্থাৎ বিশ্বাস করছে, মেসো বিশ্বাস করছে যে তপনের হাত আছে, অর্থাৎ তার যোগ্যতা আছে, লেখক হওয়ার তার যোগ্যতা আছে, চোখও আছে, অর্থাৎ হাতও আছে। চোখ মানে হচ্ছে কল্পনা, কল্পনা করে লিখার তার ক্ষমতা আছে। নচেত এই বয়সের ছেলে মেয়েরা, অর্থাৎ তপনের বয়সের ছেলে মেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানী গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া। এই সব মাল মশলা হচ্ছে গল্প লেখার উপকরণ। মাল মশলা বলতে এখানে বুঝিয়েছে গল্প লেখার উপকরণ। কোন উপকরণ? না, অন্যান্য ছেলেরা যেগুলো লেখে, কি লেখে? রাজারানী গল্প, নয় খুন জখম অ্যাক্সিডেন্ট, নয় খেতে না খেতে পেয়ে মরে যাওয়া। কিন্তু এইগুলো সবগুলোই বাদ দিয়ে লেখক কি লিখেছে? এই তপন কি লিখেছে? না, ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি বিষয় নিয়ে লিখেছে। এই জিনিসটা এখানে তার লেখক ছোট মশাই বলছে যে তপনের হাত আছে বা যোগ্যতা আছে, কারণ তার বিষয়টা অন্যরকম।
একজন প্রফেশনাল লেখকের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি তপনের আছে, অর্থাৎ তার অন্যান্য ছেলে মেয়েদের মতো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, রাজারানীর গল্প না লিখে সে লিখছে তার ভর্তি হওয়ার অভিজ্ঞতা, তার অনুভূতি। তাই এখানে লেখক মেসো বলছেন যে তপনের হাত আছে, চোখও আছে, কারণ অন্যান্য ছেলের মতো উল্টো পাল্টা উপকরণ দিয়ে সে গল্প লিখে না। এটা খুব ভালো ওর হবে, অর্থাৎ তপন লেখক হবে, তপনের সে যোগ্যতা আছে। তপন বিহল দৃষ্টিতে তাকায়, তপন বিহল দৃষ্টিতে মানে অবাক হয়ে তাকাচ্ছে, নীরবে তাকাচ্ছে, অবাক হয়ে, হতবাক হয়ে। তারপর ছুটি ফুরলো, মেসো গল্পটি নিয়ে চলে গেল। মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে দিন গোনে, অর্থাৎ এই যে এতগুলো কথা, ওই যে এতগুলো কথা হয়ে গেল তপনের গল্প নিয়ে, যে তপনের হাত আছে, তপনের চোখ আছে, অর্থাৎ তপনের যে গল্প লেখার যে দক্ষতা আছে সেই বিষয়ে আহ, যে কথাগুলো বললো এখানে তার মেসো, এই কথাগুলো শুনতে শুনতে তপন বিহ্বল হয়ে গেল। আজ এ পর্যন্তই। পরের দিন বাকি গল্পটা আমি ভালো করে এরকমই গুছিয়ে দেব।